আসসালামু আলাইকুম। প্রাণীবিজ্ঞানের একটা মজার চ্যাপ্টারের আজকে এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ নিউক্লিয়াস সিরিজের আজকের ক্লাসে কিডনি নিয়ে একটু কথা বলবো, কারণ এই চ্যাপ্টারটা আমি বিশ্বাস করি স্টুডেন্টের কাছে সহজ। তোমরা যারা প্রাণীবিজ্ঞানের টোটাল ১২টা চ্যাপ্টার পড়েছো এবং ১২টা চ্যাপ্টারের যে এমসিকিউ সিরিজগুলো আমি দিয়েছি প্রত্যেকটা ক্লাস করেছো, আমি বিশ্বাস করি তোমাদের উপকার হচ্ছে। কারণ আমি প্রথমে বেসিকটাকে আলাপ করে এরপরে এমসিকিউগুলো সলভ করেছি। সো আজকে মোটামুটিভাবে আমি টার্গেট নিয়েছি এই চ্যাপ্টারের টোটাল এমসিকিউ ৫০টা সলভ করব এবং এই ৫০টা এমসিকিউ সলভ করার কেন টার্গেট নিয়েছি? কারণ এগুলো বোর্ড পরীক্ষায় আসছে। এবার তোমরা একটু মনে করো, তোমরা যখন একাডেমিকে এইচএসসি ২৬ ব্যাচ তোমরা যখন একাডেমিকে পড়েছ, নিশ্চয়ই অধ্যায়টা বাদ দাও নাই, পড়েছ। আর যদি পড়ে না থাকো তাহলে আজকে আমার সাথে একটু পড়বা। দেখো, এই যে আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে রেচনতন্ত্র। শব্দটা কি? রেচনতন্ত্র। এখন এইটার নাম হইল রেচনতন্ত্র এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এই যে রেচন কেন হবে? আমরা রেচন কাকে বলি? আমরা বলি যে প্রক্রিয়ায় দেহের অপ্রয়োজনীয় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বাইরে বের হবে, বাইরে নিষ্কাশন হবে। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনাস সাবস্টেন্স, যেগুলা নাইট্রোজেনাস সাবস্টেন্স, নাইট্রোজেন ঘটিত গঠিত কি বজ্র, নাইট্রোজেন গঠিত বজ্র কি হবে? নিষ্কাশন হবে। নিষ্কাশন হবে, নাইট্রোজেন গঠিত বজ্র নিষ্কাশন হবে। তাহলে নাইট্রোজেন গঠিত বজ্র কারা কারা? নাইট্রোজেন গঠিত বজ্র হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এই জিনিসগুলো তোমাদের জানা আছে, আমি বিশ্বাস করি তোমরা এগুলো জানো। এরপর এই চ্যাপ্টারের মূল যেই বিষয়টা জানা উচিত একটা স্টুডেন্টের, সেটা হচ্ছে নেফ্রন। সেটা হচ্ছে নেফ্রন। তোমরা নেফ্রন আঁকাতে পারো, রাইট? তোমরা নেফ্রন এবং নিউরনের তুলনা করতে পারবা। তোমরা বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর মানে নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং টিউবিউল সম্পর্কে জানো। তোমরা কিডনিটাকে ড্রয়িং করতে পারো, তোমরা নেফ্রনটাকে ড্রয়িং করতে পারো। এই জিনিসগুলো অ্যাটলিস্ট পারা উচিত, কারণ এখান থেকে একটা সিকিউ কমন পড়বেই তোমাদের। আর আমি আজকে যে এমসিকিউগুলো পড়াবো সেই এমসিকিউগুলো থেকে 100% কমন পড়বে। 100% কমন পড়বে এটা বলাটা আসলে ভুল, কারণ ভবিষ্যৎ আমি জানি না, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে। আমি জাস্ট একটু বলছি আর কি, কমন পড়বে আশা করে বলছি, বাকি আল্লাহ ভরসা, পুরাটাই আল্লাহ ভরসা। নেফ্রন। তারপর এই চ্যাপ্টারের আরেকটা হট টপিক, সেটা হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন। তো এখানে এই ৩টা পয়েন্টের পরে ৪ নাম্বার পয়েন্টে গিয়ে আমাদের আরেকটু বোঝা লাগবে, অসমোরেগুলেশন যখন আমরা পড়ি তখন মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, পিএইচ নিয়ন্ত্রণ, হরমোনাল অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোও আছে। মূত্রের বৈশিষ্ট্য, মূত্রের উপাদান, মূত্র সৃষ্টির প্রক্রিয়া। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস হচ্ছে মূত্র সৃষ্টির প্রক্রিয়া। মূত্র সৃষ্টির প্রক্রিয়া, এটা জানা লাগবে। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস মূত্র সৃষ্টির প্রক্রিয়ার পরে যেটা লাগবে, সেটা হইল হরমোনাল ক্রিয়া। হরমোনাল, হরমোনাল ক্রিয়া, হরমোনাল ক্রিয়া। এই হচ্ছে ওভারঅল যদি আমি একটু বলি এই চ্যাপ্টারের টপিক। এখন তুমি কতটুকু স্টাডি করছো তার উপর ডিপেন্ড করবে যে অধ্যায়ের এমসিকিউগুলোকে তুমি কিভাবে অ্যান্সার করবা। ধরো আমি যদি একটা সহজ এক্সাম্পল আগে দিই, যে মানুষের রেচনতন্ত্র, তোমরা অবশ্যই ভালো করে এটা জানো যে কিডনি থেকে যে নালিকাটা বের হয়েছে এটার নাম হচ্ছে ইউরেটার। তাহলে মানুষের 2টা কিডনি থেকে 2টা ইউরেটার অবমুক্ত হয়েছে, রাইট?
মানুষের 2টা কিডনি থেকে 2টা ইউরেটার অবমুক্ত হয়েছে এবং এই ইউরেটারটা আসলে যুক্ত হচ্ছে একটা মূত্রথলির সাথে এবং এই মূত্রথলি থেকে যে নালীটা বের হচ্ছে এটার নাম হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা এবং ইউরেথ্রার পরে মোটামুটিভাবে এটা নিষ্কাশন হচ্ছে। তাহলে এতটুকু জিনিস তোমার মাথায় আছে যে তুমি জানো যে এটা হচ্ছে বাম বৃক্ক, এটা হচ্ছে ডান বৃক্ক, বৃক্ক থেকে যেটা বের হয়েছে সেটা ইউরেটার। তাহলে আপাতত আমরা জানি যে এই যে বৃক্ক, তাহলে এই বৃক্কের বাইরের যে আবরণ সেটার নাম হচ্ছে কর্টেক্স এবং ভেতরের যে লেয়ার এটার নাম হচ্ছে মেডুলা এবং মেডুলার পর যে অংশগুলো আছে এটার নাম হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের পরে যেই নলাকার অংশটা মূত্রকে ক্যারি করে নিয়ে আসছে এটার নাম হচ্ছে ইউরেটার এবং যেই থলিটার মধ্যে আইসা জমা হচ্ছে এটার নাম মূত্রথলি। এখানে যে মাসেল দিয়ে ও আবৃত এটার নাম হচ্ছে ডেট্রোসুর মাসেল এবং এইটা নিচের দিকে যেই নালীটার মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হয় এটার নাম হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা। একটা জিনিস মাথায় রেখো, এই চ্যাপ্টারের এমসিকিউ পড়ার সময় এটা মাথায় রাখতে হবে যে এই যে ইউরেথ্রা এটা রেচন এবং জননতন্ত্রের সাধারণ অংশ। তার মানে এখান দিয়া বীর্য এবং মূত্র 2টাই নিষ্ক্রান্ত হবে। তাহলে এটার নাম কি? এইটার নাম হচ্ছে ইউরেথ্রা। কি নাম? ইউরেথ্রা। এবং এই ইউরেথ্রাটা কি? এটা হচ্ছে রেচন ও জননের রেচন ও জননের সাধারণ অংশ। রেচন ও জননের সাধারণ অংশ। বুঝতে পারছি? এই যে ডান বৃক্ক বাম বৃক্ক 2টা বৃক্কের ভেতরে যে রক্তটা নিয়ে প্রবেশ করে এটা হচ্ছে গিয়ে রেনাল আর্টারি। তাহলে যেই নালীটা বা যে রক্তবাহী নালী প্রবেশ করছে সেটার নাম রেনাল আর্টারি আর যেখান থেকে রক্তটা বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে রেনাল ভেইন। তো মানুষের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেমে কি কি জিনিস থাকে? কি কি জিনিস থাকে মানুষের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি জিনিসটা থাকে হচ্ছে 2টা বৃক্ক থাকে, 2টা বৃক্ক থাকে, 2টা ইউরেটার থাকে, 2টা ইউরেটার থাকবে, 2টা ইউরেটার, একটা মূত্রথলি থাকে, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী থাকবে, একটা মূত্রনালী। সো ওভারঅল 2টা বৃক্ক, 2টা ইউরেটার, একটা মূত্রথলি, একটা মূত্রনালী মনে থাকবে। আর এইখানে যে মাসেলটা আছে মাসেল এইটার নাম হইল ডেট্রোসোর মাসেল। ডেট্রোসোর মাসেল। তো এই জিনিস তোমাদের জানা আছে, এটা আশা করি তোমাদের জানা আছে। একটা বৃক্কের ক্ষেত্রে যদি চিত্রটাকে একটু ইমাজিন করো, আমি এখানে চিত্র আঁকাইতে আজকে আসিনি, আমি দেখাইতে চাচ্ছি যে একটা বৃক্কের গঠনে এই চিত্রটা তোমার অবশ্যই অবশ্যই সিকিউর জন্য পারফেক্ট আসবে, সিকিউর জন্য আসবে। এখন এই কয়েকটা জিনিস মাথায় রাখো যে বৃক্কের বাইরের যে অংশটা, এই যে এই অংশটা বৃক্কের বাইরের যে অংশটা এইটা উত্তল। হ্যাঁ, বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল আর ভেতরের অংশটা এই যে ভেতরের যে ঢুকছে এই অংশটা হচ্ছে অবতল। তোমরা আবার অবতল উত্তল বুঝো তো? আচ্ছা, অবতল উত্তল বুঝো। এরপরে এইটার এইটার যে অংশটা বাইরে বের হয়ে আসলো এটা হচ্ছে ইউরেটার। এটার ইন্টারনাল যে লেয়ার এইটার নাম হচ্ছে মেডুলা। তাহলে বাইরের অংশটার নাম কি? কর্টেক্স। ভেতরের অংশটার নাম হচ্ছে মেডুলা। এরপর এই কর্টেক্স এবং মেডুলাকে কেন্দ্র করে যে রেনাল পিরামিড গুলা থাকে, রেনাল পিরামিড, এখানে টোটাল রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টা। রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টা। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। যে রক্তবাহী নালী প্রবেশ করলো, যে রক্তবাহী নালী প্রবেশ করলো এটার নাম হচ্ছে রেনাল আর্টারি আর যে রক্তবাহী নালীটা রক্তটা বের করে ফেললো এটা হচ্ছে রেনাল ভেইন। মোটামুটি ভাবে একটা আন্দাজ হয়েছে। তারপর এই যে রেনাল পিরামিডের যেই চূড়াটা এটার নাম হচ্ছে রেনাল প্যাপিলা। রেনাল
প্যাপিলা। তো মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছে। আমি ওভারঅল, আচ্ছা আরেকটা হচ্ছে বৃক্কের যে আবরণ, হ্যাঁ, বৃক্কের যে আবরণ, এই আবরণটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল, কারণ এইটা এক ধরনের যোজক টিস্যু নিয়ে তৈরি হয়। কি টিস্যু? যোজক টিস্যু, ফাইব্রাস কানেক্টিভ টিস্যু। এটা হচ্ছে বৃক্কের গঠন। এখন আমি এখানে কিছু কাজ লেখা রাখছি। এই কাজগুলো বইয়ের মধ্যে আছে, আজমল স্যারের বই আছে, মাজেদা আপার বই আছে, ডক্টর আজিবুর রহমান স্যারের যে কোনো অক্ষরপত্র প্রকাশনীর বইও আছে। তোমরা যে বইটা প্রেফার করো, হোয়াট এভার, যে কোনো বই হতে পারে। মোটামুটিভাবে একটা আন্দাজ করে রাখো যে বৃক্কের কাজ হচ্ছে, একটু পর আমরা পড়বো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অতিরিক্ত প্রাণী, এগুলা পানি ফেলে ফেলবে, মানে ছেঁকে ফেলবে। এই যে ছেঁকে ফেলা, এই টার্মিনোলজিটার নাম একটু মনে রাখো, এটাকে বলা হয় ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন। তাহলে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো শরীর থেকে বের হবে। আচ্ছা, ভালো কথা। অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা, এই যে পিএইচ এর ভ্যালু, এটাকে স্বাভাবিক রাখতে বাফার পদার্থ নিঃসরণ করে, এবং এই বাফারটা হচ্ছে কার্বনিক অ্যাসিড বা বাইকার্বনেট আয়ন। পিএইচ কন্ট্রোলে বাইকার্বনেট আয়ন। আর এখানে হরমোন উৎপাদনের ক্ষেত্রে এই নামগুলাকে কখনো ভুলো না, এই নামগুলাকে ভুলো না। প্রথম নামটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, রক্তকণিকা উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। প্লিজ এটা মাথায় রেখো। রেনিন, এই হরমোনটা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মাথায় রেখো ক্যালসিট্রিয়ল, এইটা এইটা ভিটামিন ডি এর সক্রিয় রূপ, যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করবে। এবং অফকোর্স রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আরও একটা জিনিস মাথায় রেখো, সোডিয়াম আয়ন। এই অ্যালডোস্টেরন যখন তুমি চিন্তা করবা, অ্যালডোস্টেরন এটা সোডিয়াম প্লাস আয়নের সমতা রক্ষা করে। সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে বৃক্কের কাজ। মোটামুটিভাবে অনেক বড় কাজ আছে, আপাতত এইটা একটু জানা রাখো। এই বৃক্কের সূক্ষ্ম গঠন, তাইলে এই যে বৃক্কের সূক্ষ্ম গঠন, এখানে অবশ্যই আমরা নেফ্রনের কথা চিন্তা করব। তো নেফ্রনটাকে যদি একটু তুমি ঠান্ডা মাথায় ভাবো, তাহলে কিছু জিনিস সামনে আসবে। এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, তুমি যখন ড্রয়িংটা করবা, তোমার অন্তরে একটা ফিল আসতে হবে যে এইটা হইল বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল লেয়ারে একটা বিশেষ ধরনের কোষ থাকে, এইটার নাম হইল পোডোসাইট। কি সাইট? পোডোসাইট। এবং এইখানে যে কোষ বা টিস্যু দিয়ে এটা আবৃত থাকে, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এটা প্লিজ মাথায় রাখো, এটা পরীক্ষায় আসবে বলতে তোমার নিজের জানার জন্য লাগবে। তাইলে এই ভেতরের যেটা, এটার নাম পোডোসাইট, আর এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তাহলে এইটা হচ্ছে পোডোসাইট, আর এইটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, ভালো কথা। এইখানে যে একটা স্পেস আছে, এটাকে বলা হয় ক্যাপসিউলার স্পেস। এবার একটু মাথায় রাখো, এইখানে যখন রক্তবাহী নালীটা আসে, যে রক্তবাহী নালী এখানে আসলো, এই রক্তবাহী নালী এখানে 50 থেকে 60টা সূক্ষ্ম আণুবীক্ষণিক জালিকা সৃষ্টি করে। আণুবীক্ষণিক জালিকা সৃষ্টি করে, সূক্ষ্ম আণুবীক্ষণিক জালিকা। এবং এই জালিকাগুলোর মধ্যে এখানে প্রচুর পরিমাণে রক্তের চাপ থাকে, ব্লাড প্রেশার থাকে। এবং এই যে ব্লাড প্রেশারটা থাকে, এখানে কার্যকরী পরিস্রাবন চাপ, মানে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার থাকে হচ্ছে
25 মিলিমিটার এইচজি। এখন এমসিকিউ পড়ার জন্য বা এমসিকিউটা আইডেন্টিফাই করার জন্য তো বইয়ের লাইন বাই লাইন আমি যেতে পারছি না। যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি, তাই এটাকে একটু শর্ট করার চেষ্টা করতেছি। তো এখানে এই ক্যাপসুলার স্পেসের মধ্যে রক্ত কণিকা আর প্রোটিন বাদে বাকি সব ফিল্টার হয়ে যায়। এবার এইখানে যে ফিল্ট্রেশন রেটটা আসে সেটা হচ্ছে গ্লোমেরুলার, শব্দটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা কত? এটা হচ্ছে 125 সিসি পার মিনিট। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট যে হচ্ছে, এখানে কেবলমাত্র কি কি থাকতেছে না, আরবিসি নাই, এখানে প্রোটিন নাই, মানে রক্তকণিকা আর প্রোটিন বাদে বাকি মোটামুটি সবই পরিশ্রুত হয়ে যায়। এবং এই যে পরিশ্রুত হয়ে যায়, যে এই পরিশ্রুত হওয়ার পর 124 সিসি আবার পুনরায় রিগেইন হয়। কত সিসি? 124 সিসি রিগেইন হয়ে যাবে, 124 সিসি আবার চলে যাবে। তাহলে 125 সিসি 125 সিসি পার মিনিট থেকে 124 সিসি পার মিনিট আবার যদি রিগেইন হয়ে যায়, তাইলে 1 সিসি পার মিনিট থাকবে। বুঝতে পারছি? 1 সিসি পার মিনিট থাকবে। তো এবার এই যে 125 সিসি পার মিনিট ইউরিন উৎপাদন হবে, তাহলে এই 125 সিসি থেকে 124 সিসি পার মিনিট এটা পুনরায় শোষিত হয়, মানে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হয়। এই জিনিস তোমরা জানো, মানে আমি আজকে তোমাদের পড়াচ্ছি না, এটা আমি পড়ানোর মুডে নাই, আমি এখন হচ্ছে এমসিকিউ তাড়াতাড়ি সলভ করবো। তোমরা আমার এই সিরিজের ভিডিওগুলো কীরকম ভাবে সাজাচ্ছি, আমি কিন্তু ডিটেইলে যাচ্ছি না, আমি এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি এই চিন্তা করে যে অলরেডি তুমি এমসিকিউ জানো, এই জন্য আমি একটু টেনে যাচ্ছি। বুঝতে পারছি? টেনে যাচ্ছি। এবার রেনাল টিউবিউলস, এটা মোটামুটি ভাবে 3 সেন্টিমিটার লম্বা। রেনাল যে টিউবিউলসটা, এটা মোটামুটি ভাবে 3 সেন্টিমিটার লম্বা, এবং কয় সেন্টিমিটার লম্বা? 3 সেন্টিমিটার, এবং 63 সেন্টিমিটার হচ্ছে লং, আর 60 মাইক্রোমিটার হচ্ছে উইডথ। 60 মাইক্রোমিটার হচ্ছে উইডথ। 3 সেন্টিমিটার লং, 60 মাইক্রোমিটার উইডথ, মানে মোটামুটি অ্যাভারেজ। এখন টিউবিউলস শব্দটা হচ্ছে, টিউব শব্দটার মানে হচ্ছে লম্বা নালী, লম্বা নালী। তাহলে টিউবিউলস এটা হচ্ছে সূক্ষ্ম নালী, সূক্ষ্ম নালী। টিউবিউলস মানে হচ্ছে সূক্ষ্ম নালী, সূক্ষ্ম নালী। তাহলে কর্পাসল কোন অংশটা? কর্পাসল হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কর্পাসাস, মানে এই অংশটুকু হচ্ছে কর্পাসল, রেনাল কর্পাসল। বাকি যে নলাকৃতির অংশটা আছে মাঝখানে লুপ অফ হেনলিতে এসে একটু এটার ব্যাসটা ছোট হয়ে যায়, তারপরে এটা লুপ বলা হয়, লুপ মানে হচ্ছে ফাঁস। তাহলে এই যে লুপ অফ হেনলি, হেনলির যে লুপ, এই ফাঁসের মধ্যে বাহুটা আর একটু চিকন হয়ে যায়, মানে ব্যাসটা ছোট হয়ে যায়, বাকিগুলা মোটামুটি সিমিলার ব্যাসের থাকে। তো এখন প্রক্সিমাল পেঁচানো যে নালিকা, এটাকে ইংলিশে বলা হয় পিসিটি, প্রক্সিমাল পেঁচানো নালিকা। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, আমার এই দাগানো বই তোমরা জানো যে আমরা অ্যাডমিশন কোর্সে এগুলা পড়াই। তোমরা 26-এর ব্যাচ যদি আবার আমাদের জিএসটি এবং অ্যাগ্রি কোর্স যে থাকবে, কৃষিগুচ্ছ গুচ্ছ, এই কোর্সটাতে আমরা যখন পড়াবো ইনশাল্লাহ তোমাদেরকে, আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসে চেষ্টা করি যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই প্রশ্নগুলো আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই মাত্রা প্রশ্নগুলো আসে, সেগুলাকে যেন অন্তত পক্ষে পরীক্ষার হলে তোমরা অ্যান্সার করতে পারো, সেইভাবে পড়ানো যায়। তো আমরা মোটামুটি দাগায় রাখি, এবং দাগায় রাখার পরে একটা অংশে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। মানে দেখো, এই যে এটা এখন আমি ডিটেলে যাচ্ছি না, এটা 3 সেন্টিমিটার লম্বা আর 60 মাইক্রোমিটার হচ্ছে গড় ব্যাস। তো ইনফোগুলা একটু লিখলাম,
যেন তোমাদের মনে থাকে। আচ্ছা, আরেকটা কথা, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল হচ্ছে 14 মিলিমিটার লম্বা, 14 মিলিমিটার, এবং এইটা বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এইটা অবশ্যই এমসিকিউতে আসবে, এটা অবশ্যই এমসিকিউতে আসবে। আচ্ছা, ভালো কথা। এরপরে এরপরে দূরবর্তী পেঁচানো নালিকা, তাইলে এটা কত মিলিমিটার লম্বা আমি বললাম, এখানে একটু দেখো, এটা একটু দাগাও, 14 মিলিমিটার লম্বা। তার মানে এই যে এখানে আইসা একটু লেখা রাখো যে এটা হচ্ছে 14 মিলিমিটার লং। আর এটা কি? এটা হচ্ছে হেনলির লুপ, লুপ অফ হেনলি। তাহলে এই যে এখানে একটা শব্দ আছে হেনলির লুপ, হ্যাঁ, একজন বিজ্ঞানীর নাম কি? ফ্রেডরিক গুস্তাভ জ্যাকব হেনলি। ফ্রেডরিক গুস্তাভ জ্যাকব হেনলি। তো এই যে একটা ব্যক্তি, উনি এটা আবিষ্কার করছে, একবার এটা নিচের দিকে যায়, আরেকবার উপরের দিকে আসে, এইখানে যে প্যাচটা হয় এটার নাম হচ্ছে লুপ অফ হেনলি, হেনলির লুপ। সো এটা বিজ্ঞানীর নাম, এখানে নতুন কিছু বলার নাই। আরেকটা হচ্ছে ডিস্টাল, শব্দটা একটু মাথায় রেখো। প্রক্সিমাল কথাটার মানে হচ্ছে নিকটবর্তী, প্রক্সিমাল কথাটার মানে নিকটবর্তী, আর ডিস্টাল শব্দটার মানে হচ্ছে দূরবর্তী, ডিস্টাল শব্দটার মানে দূরবর্তী। তাহলে এইবার নিকটবর্তী পেঁচানো নালিকা যেটা, সেটা কাছের, এটাকে বলা হয় প্রক্সিমাল। সো বানানের ক্ষেত্রে তোমরা একটু মাথায় রেখো, প্রক্সিমাল মানে হচ্ছে নিয়ারার, আর ডিস্টাল এই শব্দটার মানে হচ্ছে দূরের, মানে ফার, ফার, হ্যাঁ, যেভাবে মনে রাখতে পারো, ফার মানে হচ্ছে দূরবর্তী। আরেকটা টার্মিনোলজি আছে, এটা হচ্ছে ইফারেন্ট, আরেকটা হচ্ছে এফারেন্ট। তো বিষয়টা হলো যে যেটা রেনাল ধমনির শিরা, মানে রেনাল ধমনির একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে এফারেন্ট। এফারেন্ট দিয়ে ঢুকবে, ইফারেন্ট দিয়ে বের হবে। তাহলে এফারেন্ট, এফারেন্ট, এফারেন্ট দিয়ে ঢুকবে আর ইফারেন্ট দিয়ে বের হবে, ইফারেন্ট, ইফারেন্ট দিয়ে বের হবে। এফারেন্ট দিয়ে ঢুকবে, ইফারেন্ট দিয়ে বের হবে। তাহলে এফারেন্ট দিয়ে যে ঢুকলো, এটা রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ, আর ইফারেন্ট দিয়ে যে বাইর হলো, এইটা রেনাল ভেইনে গিয়ে কনভার্ট হবে। তার মানে পুরা প্রসেসের মধ্যে এন্টায়ার যে সিস্টেম, সেই সিস্টেমে পুরা ছবিটা, এই পুরা ছবিটারে একটু ফিল করো, অন্তর থেকে একটু ফিল করো, তাইলেই হবে ইনশাআল্লাহ। একটি নেফ্রনের বিভিন্ন অংশ তুমি যখন চিন্তা করবা, বিভিন্ন অংশ তুমি যখন ভাববা, মনে মনে এই ফিগারটাকে একটু সামনে রাখবা, বিকজ এগুলো তোমরা 9-10 থাকতে করে আসছো, এটা নতুন কিছু না তোমাদের কাছে। এই পুরো টপিকটা হচ্ছে সহজ। এখন নেফ্রনের কাজ কি? নেফ্রনের কাজ, এই নেফ্রনের কাজগুলাকে, মানে বৃক্কের কাজই তো নেফ্রনের কাজ, নতুন করে কোনো কাজ নাই, ওই একই কথা। ফিল্ট্রেশন করবে কাকে? রক্তকে। রক্তকে ফিল্ট্রেট করবে কোন জায়গায়? রেনাল কর্পাসলে। কর্পাসলের মধ্যে কটা জিনিস আছে? দুইটা, গ্লোমেরুলাস আর বোমেস ক্যাপসুল, রাইট? এবং এটা কেমন ফিল্ট্রেশন? আলট্রা ফিল্ট্রেশন। এবং এটা রিঅ্যাবজর্পশন হবে, পুনঃশোষণ। এই যে পুনঃশোষণ যে হবে, যেই উপাদানগুলোকে অলরেডি ফিল্টার করে ফেলছে, এগুলাকে আবার রিগেন করবে। এরপর হবে নির্গমন বা নিঃসরণ এবং মূত্র গঠন। আমি এগুলো কেন এখানে দিয়ে রাখছি, তোমরা এক নজর দেখবা, যেহেতু আমার এই স্লাইডগুলো ওপেন থাকবে, তোমরা এক নজর এটা দেখা ঠান্ডা মাথায় এটাকে ভালো মতো স্টাডি করে সামনে যাবা। এই ছকটাকে একটু দেখো, এবং এই ছকটা একটু দেখলে তোমাদের আইডিয়া হবে যে কোন কোন জিনিসগুলো এখানে। যে দেখো 125 মিলিলিটার, মানে 125 সিসি পার মিনিট ও হচ্ছে ফিল্ট্রেট করে, এবং এটার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই শব্দটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট। ওকে, আচ্ছা, এই উপাদান নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যখন অর্নিথিন চক্রটা পড়বা, তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার অর্নিথিন চক্রটা কি মুখস্থ করা দরকার আছে কিনা। আমি এইটা মুখস্থ করার বিপক্ষে, মানে এই জিনিস মুখস্থ করবো কেন? এই কার্বামাইল ফসফেট থেকে এই সাইট্রিলিন হবে, সাইট্রিলিন হওয়ার পর সেটা অ্যাসপার্টেটের সাহায্যে, এই যে চক্র, এটা মুখস্থ করার দরকার নেই। মাথায় রাখবা
যে যকৃতে যকৃতে এই অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিড আমরা গ্রহণ করি, এক্সট্রা অ্যামিনো অ্যাসিড, এক্সট্রা অ্যামিনো অ্যাসিড আমি যদি গ্রহণ করি, এক্সট্রা অ্যামিনো অ্যাসিড আমি যদি গ্রহণ করি, তাহলে এই এক্সট্রা অ্যামিনো অ্যাসিড কি হয়? এটা ভাঙবে। কে ভাঙবে? ডিঅ্যামিনেস এনজাইম। এনজাইমটার নাম হচ্ছে ডিঅ্যামাইনেজ, ডিঅ্যামাইনেস এনজাইম, ডিঅ্যামাইনেস এনজাইম। এই এনজাইমটা যখন ভাঙবে, ভাঙা এটা বানাবে হচ্ছে কিটো অ্যাসিড আর অ্যামিনো গ্রুপ। এই কিটো অ্যাসিডটা চলে যায় ক্রেবস চক্রে, ক্রেবস সাইকেলে, ক্রেবস সাইকেলে কি করতে? এটিপি প্রোডাকশন করতে। আর এই মানে অ্যামিনো গ্রুপ এইটা H প্লাস আয়নের সাথে যুক্ত হইয়া অ্যামোনিয়া সৃষ্টি করে। যেই অ্যামোনিয়া অর্নিথিন চক্রের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হইয়া এখানে উৎপন্ন করবে ইউরিয়া, H2NCONH2। এই ইউরিয়া রক্তবাহিত হয়ে যাবে বৃক্কে এবং বৃক্ক থেকে এটা মূত্রের মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হবে। তো মোটামুটি ভাবে এইটুকু মাথায় রাখলে অ্যান্সার দেওয়া সম্ভব, অসম্ভব কিছু না। জিনিসটা হচ্ছে আমি তো এখানে কমপ্লিটলি তোমাদেরকে একাডেমিকের সেন্সে পড়াচ্ছি না, এটা তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে একবার এই জিনিসগুলোকে দেখে যাওয়া, যেন মনে থাকে। তোমাদের অনেক লোড থাকে লেখাপড়ার, সেই লোডটাকে রিডিউস করার বুদ্ধি হচ্ছে যে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়া এবং জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারা। ঠিক আছে, এরপর অর্নিথিন চক্র পড়ার পর এটাকে একটু পড়ো, আমি আর নতুন করে কিছু বলবো না। এই মূত্রের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে কিসের কারণে মূত্রের বর্ণ এমন হয়? ইউরোক্রোম। তোমরা এটা জানো। মূত্রের যে গন্ধ, এখানে ইউরিনোড থাকে, এটা কি নাই এখানে? ইউরিনোড, গন্ধটা হচ্ছে হালকা গন্ধ হয় হচ্ছে ইউরিনোড এর জন্য, ইউরিনোড। আচ্ছা, স্বাদ, এটা নোনতা, যদিও এটা আবার বললো না যে কিভাবে টেস্ট করা হয়েছে। পিএইচ এর মান সাধারণত এই মানে সামান্য অ্যাসিডিক, এটা আসলে ভুল কথা, কারণ এই পিএইচ এর মান ডিপেন্ডস অন ফুড। আমি যে খাদ্যটা খাবো, খাদ্যের উপরে ডিপেন্ড করে আমার পিএইচটা কেমন হবে। এটা অম্লীয় হইতে পারে মূত্র, অথবা ক্ষারীয় হইতে পারে, অম্লীয় হইতে পারে অথবা ক্ষারীয় হইতে পারে, দুইটাই হইতে পারে। ঘনত্ব একটু একটু বেশি, মানে পানির চাইতে একটু বেশি ভারী, আর মাত্রা হচ্ছে কি 1.5 থেকে 2 লিটার পার ডে। যদিও এইটাও ভ্যারি করে, কেউ যদি বেশি পানি খায় তাহলে মূত্র বেশি উৎপাদিত হতে পারে। আর এটা ডিপেন্ড করতেছে মূত্রের ঘনত্ব বা মূত্রের উপাদানটা হরমোনাল অ্যাক্টিভিটি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। আর মূত্রের 95% হচ্ছে পানি, এছাড়াও আরো উপাদান আছে, সেই উপাদানের পার্সেন্টেজ আছে। আমি একটু পরে তোমাদেরকে গাজী আজমল স্যারের বইয়ের অংশ দেখায় এমসিকিউ সলভ করব, যেন তোমাদের একটু মনে থাকে, একটু মনে হয় পরীক্ষার হলে হ্যাঁ এটা কমন পড়ছে। সো এই সিরিজটা কেবলমাত্র পরীক্ষায় কমন ফলানোর জন্য। এটার দিকে একটু তাকাও। ইউরিয়া কত পার্সেন্ট? 2%। কোনোদিন ভোলা যাবে না। ইউরিক অ্যাসিড 0.05%। হ্যাঁ, হিপিউরিক অ্যাসিড 0.05%। তার চাইতে বেশি হচ্ছে কি ক্রিয়েটিনিন 0.07%। তারপর হচ্ছে কিটোন বডি 0.02%। ক্রিয়েটিন আছে, ক্রিয়েটিনিন না, ক্রিয়েটিন হচ্ছে 0.01%। আর এই আয়নগুলা যদি মনে রাখতে পারো ভালো, মনে না রাখতে পারলে সমস্যা নেই। আর এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে রেনাল ফেইলিওর। সেটা 2 ধরনের হতে পারে, অ্যাকিউট রেনাল ফেইলিওর আর একটা হচ্ছে ক্রনিক রেনাল ফেইলিওর। অ্যাকিউট রেনাল ফেইলিওরের অনেক অনেক কজেস আছে। সো এটার আবার এটার হচ্ছে অনেক লক্ষণও আছে। সো কজগুলা মানে অ্যাকিউট রেনাল ফেইলিওরের কজটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এক, কোনো কারণে যদি এক্সেসিভ ব্লাড লস হয়ে থাকে, সেটা বডিতে পুড়ে গেলে হইতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্লাড লস হইতে পারে, অন্য কোনো হেমোরেজ হইতে পারে, ফর এনি রিজন ব্লাড লস যদি হয়, পানির পরিমাণ যদি কমে যায়, সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টটা হচ্ছে যদি কোনো কারণে মূত্র নিঃসরণে বাধা আসে, তাহলে মূত্র নিঃসরণে যদি বাধা আসে, অন দ্যাট কেস কিডনি বিকল হওয়ার চান্সেস থাকবে। সো বিকল হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাঙ্ক পেইন হবে।
কোমরের দুই পাশে ব্যথা হবে। বাকিগুলারে একবার রিডিং তোমরা পড়ে নিও, তোমাদের সিকিউ লিখতে সুবিধা হবে। এরপরে এই চ্যাপ্টারের শেষের দিকে যে দুইটা জিনিস আলোচনা করা হয়েছে সেটা হয়েছে ডায়ালাইসিস। তো জর্জ হাস নাম শুনেছো তোমরা, ডায়ালাইসিস। আর এখানে কিছু মানে ডায়ালাইসিসের প্রবর্তক, আরেকটা হচ্ছে এখানে কিছু টার্মিনোলজি আছে। যদি মূত্রে রক্তের উপস্থিতি থাকে এটাকে হেমাচুরিয়া বলে। যদি রক্তে মানে মূত্রের পরিমাণ অনেক কম থাকে, মানে 0.5 ml পার আওয়ার প্রোডাকশন পার ডে ইন 6 আওয়ার্স যদি থাকে তাহলে এটাকে অ্যানিউরিয়া বলে। নাই, আবার যদি ইউরিনের পরিমাণটা বেশি হয় তাহলে এটাকে পলিউরিয়া বলে। সো হেমাচিউরিয়া, পলিউরিয়া, অ্যানিউরিয়া, অ্যাজোটিমিয়া, ইউরিওটেলিজম, ইউরিওটেলিক অ্যানিমেল, এই টার্মিনোলজিগুলোকে একটু মাথায় রেখো। যেহেতু আমাদের মূত্রে ইউরিনের পরিমাণ বেশি তাহলে আমরা এটাকে ইউরিওটেলিক অ্যানিমেল বলি, এবং এই প্রসেসটাকে ইউরিওটেলিজম বলি। কি বলি আমরা? ইউরিওটেলিজম। তাহলে এই যে ডায়ালাইসিস, এটার কাহিনীটা কি? এইটার কাহিনী হচ্ছে পেশেন্টের দেহ থেকে হাত থেকে আর কি ধমনীকে সিলেক্ট করা হয়। যেই ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তটাকে নিয়ে আসে, সেই ধমনী থেকে ক্যাথেটার দিয়ে রক্তটাকে ডায়ালাইসিস মেশিনে ডায়ালাইসিস ডায়ালাইসিস মেশিনে ডায়ালাইসিস মেশিনে উপস্থিত ডায়ালাইজার এবং এই ডায়ালাইজারের ভিতরে যে উপাদান থাকে তার নাম হচ্ছে ডায়ালাইসেট। একটা অর্ধবেদ ঝিল্লি, সেটা রক্তটাকে বিশুদ্ধ করে এটাকে পুনরায় ক্যাথেটার দিয়ে এইটা আবার শিরার মাধ্যমে পুনরায় দেহে প্রবেশ করানো হয়। এই যে পুরো প্রসেসের ক্ষেত্রে যখন রক্তটা বের হয়, অর্থাৎ ধমনী থেকে ক্যাথেটারে আসে, এইখানে আবার হেপারিন মিশ্রিত করা হয় যেন রক্তটা জমাট বেঁধে না যায়। তাহলে ক্যাথেটার কি? ক্যাথেটার হচ্ছে একটা চিকন নালী। তাহলে ডায়ালাইসিস মেশিনে ডায়ালাইজার দিয়ে ডায়ালাইসেটের মাধ্যমে ক্যাথেটারে শিরা দিয়ে এটা যখন দেহে ঢোকে, তখন সেন্সিটিভ একটা জিনিস, এই পুরো প্রসেসটা অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স, মানে এক একজনের এক এক সময় লাগে, নির্ভর করে কিডনির পার্সেন্টেজটা কত। সো বয়স যখন 70 হয় একটা মানুষের, তখন ইউজুয়ালি 70 ইয়ার্স অফ এইজে 50% অকেজো হয়ে যায়। 50% অকেজো হয়ে যায় কে? কিডনি। আর তখন এটা লাগে। তো কাহিনী হচ্ছে যে ডায়ালাইসিস তো দুই রকম। তো পেরিটোনিয়াম দিয়ে যদি ডায়ালাইসিস করা হয় তাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে, আর যদি বাইরে মেশিন দিয়ে করা হয় তাহলে তাকে বলা হয় হিমোডায়ালাইসিস। তো মোটামুটিভাবে এই হচ্ছে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট। আমি কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে নতুন করে কথা বলতে চাই না। অলওয়েজ মাথায় রাখবা যে ডোনার থেকে যখন হচ্ছে পেশেন্টের মধ্যে আসবে এটাতে অ্যারাউন্ড সময় লাগতে হবে less than 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার মধ্যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডেলিভার দ্য কিডনিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট দ্য কিডনিস। তার আগে টিস্যু ম্যাচ করতে হয়, তার আগে ব্লাড গ্রুপিং ম্যাচ করতে হয়, ডিজিজ হিস্ট্রি নিতে হয়, অনেক কিছু আছে। তো লিগাল ইস্যু তো আছেই। তো মোটামুটি আমার আলাপ শেষ। তো চলো আমরা এই এমসিকিউর নিউক্লিয়াস সিরিজের এখনকার প্রশ্নের উত্তরগুলোকে প্রপারলি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমার সাথে একমত হও এবং মাঝে মাঝে আমার সাথে একটু বইলো যে দেখো যে একটা প্রশ্ন একটু ভাবো, একটা প্রশ্ন দিনাজপুর 19, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর সব বোর্ড 2018 একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মূত্রের ক্ষরবর্ণের জন্য দায়ী উপাদান ইউরোক্রোম। তোমরা যারা লেখাপড়া করছো এই প্রশ্ন যে দেখো না এটা হইতেই পারে না। অবশ্যই দেখছো গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃসৃজিত হয় কোন অংশে? 60% পুনঃসৃজিত হয় নিকটবর্তী পেচানো নালিকায়।
এখন স্যার এটা কোথায় আছে? তোমরা পড়ছো কিনা আমি জানি না একাডেমিকে, কিন্তু আমি পড়াইছি আমার ব্যাচে। তোমরা একটু ভালো মতো একটু ফিল করো। অতি সূক্ষ্ম পরিশ্রাবণের পরে এই যে এখানে একটা শব্দ আছে আল্ট্রাফিল্ট্রেশন, আল্ট্রাফিল্ট্রেশনের পরে পুনঃশোষণ। এই পুনঃশোষণে দেখো প্রক্সিমাল পেঁচানো নালিকা। ফিল করে আমি একটু দেখাচ্ছি এখানে। গ্লোমেরুলার ফিল্ট্রেটের 60% পুনঃশোষিত হয়। মনে রাখো তোমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভাইটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, পানি, কিছু ইউরিয়া। আচ্ছা, ভালো কথা। তাহলে কয় পার্সেন্ট? 60%। তাহলে অবশ্যই পুনঃশোষিত হয় অধিকাংশ। অধিকাংশ মানে কত? অধিকাংশ মানে হচ্ছে 60% পুনঃশোষিত। এটা হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। যখনই তুমি নিকটবর্তী পেঁচানো নালিকায় বলবা, তাহলে এটা হচ্ছে 60%। চিত্রে প্রদর্শিত অঙ্গ, নিশ্চয় এটা বৃক্ক। বৃক্কের মধ্যে কিভাবে নিউরন আসতে পারে এটা আমি জানি না। নিউরন নামক একক দিয়ে গঠিত এটা বৃক্ক হতে পারে না। এটা নিউরন নামক একক দিয়ে গঠিত। যখন নিউরন আসবে তোমার মনের মধ্যে অবশ্যই মস্তিষ্ক আসতে হবে। নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ অবশ্যই ভূমিকা রাখে, সত্য, অবশ্যই সত্য। দেহের পানির ভারসাম্য রক্ষা করে। আমি এমসিকিউ করাচ্ছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি চেষ্টা করব নির্ভুল করার। পুরোটাই আল্লাহ ভরসা। ছবি দেখে আমি বুঝছি দুইটা কিডনি আছে, রেনাল ভেইন, রেনাল আর্টারি, ডরসাল অ্যাওর্টা আছে। তারপরে এই যে উপরে এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বা এইটার নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রা রেনাল গ্রন্থি, এটার নাম কি? সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রা রেনাল বা অ্যাড্রেনাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে এই যে এ আর বি দুটা আইডেন্টিফাই করে দিছে। এ অঙ্গের পরিশ্রুত তরলে ক্রিয়েটিনিনের শতকরা হার তোমাদের একটু আগে আমি দেখাইছি, এটা 0.07%। এখন ক্রিয়েটিনিনের শতকরা হার তুমি কোথায় পড়বা? এই যে দেখো এখানে একটা শব্দ আছে ক্রিয়েটিনিন, ভালো করে খেয়াল করো। এই যে ক্রিয়েটিনিন কত? 0.07। এখন তুমি বলবা স্যার আমার কি সব মুখস্থ করার দরকার আছে? ওই যে আমি দাগাই দিছি না প্রথম পাঁচটা, এই পাঁচটা পড়ো। কত পার্সেন্ট? 0.7%। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে 0.07% অ্যাকচুয়ালি। উদ্দীপকের বি গ্রন্থি থেকে, বি মানে হচ্ছে অ্যাড্রেনাল, তো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন। আচ্ছা, এরপরে এই যে সমস্যাটা যে এ চিহ্নিত অংশটি তৈরিতে অংশগুলির উপাদান করলো, এ চিহ্নিত অংশটি তৈরিতে, এ চিহ্নিত, এই হচ্ছে এই চিহ্নিত অংশটি তৈরিতে অংশগ্রহণকারী উপাদান। তো এ চিহ্নিত অংশ তো দেখাই যাচ্ছে যে পুরাটা। তো এই পুরাটার মধ্যে এই যে প্যারাইটাল আর ভিসেরাল, ভিসেরাল লেয়ারের পোডোসাইট আর প্যারাইটাল লেয়ারের এন্ডোথেলিয়াম তো সবই আছে। তো গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, ক্যাপসুলার স্পেস, পোডোসাইট কোষ সবই আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হওয়া উচিত 1, 2, 3। উল্লিখিত গঠনটির বি চিহ্নিত অংশটি, এই যে এই চিহ্নিত অংশটি, এই বি চিহ্নিত অংশটি। এখন এই প্রশ্নটা হচ্ছে এই বি চিহ্নিত অংশটা যেটা, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এবং এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের কার্যকারিতা যে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার নাম এডিএইচ। এটাকে বলা হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ, এটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আচ্ছা, মানুষের মূত্র তৈরির ধাপ, মানুষের মূত্র তৈরির ধাপ তুমি চিন্তা করো, এটা পরীক্ষায় কতবার আসছে? আসছে অনেকবার। তাহলে মানুষের মূত্র তৈরির ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, পরের ধাপ হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, পরের ধাপ হচ্ছে টিউবিউলার সিক্রেশন। টিউবিউলার সিক্রেশন, টিউবিউলার সিক্রেশন। তাহলে এখন
এটা হচ্ছে এই তিনটা হবে, অতি পরিস্রাবণ, পুনঃশোষণ, টিউবুলার ক্ষরণ, তিনটাই। গ্লোমেরুলার ফিল্ট্রেটে কি থাকে না? গ্লোমেরুলার ফিল্ট্রেটে অবশ্যই প্রোটিন আর রক্তকণিকা থাকবে না। গ্লোমেরুলার ফিল্ট্রেটে কি অনুপস্থিত? এই প্রশ্নটা হচ্ছে এখানে প্রোটিন অনেক বড় কণা, সুতরাং এইটা চলে যেতে পারে না। আরেকটা হচ্ছে রক্তকণিকা, এইটাও চলে যাইতে পারে না, রক্তকণিকা। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা হচ্ছে বৃক্কের কাজ। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা? না, পছন্দ হয় না। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, এরিথ্রোপয়েটিন তো টেনশনের বিষয়, টেনশনের বিষয়। কারণ এরিথ্রোপয়েটিন হরমোন হচ্ছে আরবিসি ক্ষরণ খায়, আরবিসি উৎপাদনে হেল্প করবে। তো আরবিসি উৎপাদন তখনই হেল্প করবে যখনই ডিমান্ড থাকবে। তার মানে এখানে রাইট অ্যান্সার তিনটাই হবে। অর্থাৎ বৃক্কের কাজ, নাইট্রোজেন ঘটিত বজ্র, দেহের পানি সাম্যতা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক। অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন হয়ে অবশ্যই এখানে যে অ্যাসিডটা হবে তার নাম কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড। তাহলে এই কিটো অ্যাসিড ঘটনাটা অবশ্যই যকৃতে ঘটবে, অবশ্যই যকৃতে ঘটবে, অবশ্যই যকৃতে ঘটবে, লিভারে। এক্স চিহ্নিত পদার্থ মানে কিটো অ্যাসিড, এটা অবশ্যই অ্যাসিড, এটা চর্বিতে রূপান্তরিত হয়, কিন্তু মূত্র সৃষ্টি করে বিষয়টা এমন না, কারণ এটা কিটো অ্যাসিড চলে যাবে ক্রেবস চক্রে। তো এইটা রাইট অ্যান্সার হবে 1 ও 2, রাইট অ্যান্সার হবে 1 ও 2। পরেরটা, কোনটি ইউরিয়া তৈরি করে? অবশ্যই অর্নিথিন চক্র ইউরিয়া তৈরি করে। কেন? কারণ অর্নিথিন চক্রের মাধ্যমে পরিশ্রুত কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার সাথে যুক্ত হইয়া এটা ইউরিয়া গঠন করে। এটা হচ্ছে অর্নিথিন চক্র। প্রতিবৃক্কে কত লক্ষ কার্যরত নেফ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ অ্যাভারেজ। দুই বৃক্কে 20 থেকে 24 লক্ষ। রেনাল টিউবুলের দৈর্ঘ্য অবশ্যই 3 সেন্টিমিটার, অবশ্যই 3 সেন্টিমিটার। বৃক্কের কোন অংশ দিয়ে পানি, ইউরিয়া নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনঃশোষিত হয়? এটা হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতিতে ডিস্টাল নালিকা। বৃক্কের কর্টেক্স, সুন্দর প্রশ্ন। কর্টেক্স, কর্টেক্স হচ্ছে বাইরের লেয়ার, বাইরের বৃক্কের কর্টেক্স হচ্ছে বাইরের লেয়ার। সুপারফিশিয়াল অংশে 85% নেফ্রন অবস্থিত, জাক্সটা মিডুলারি অংশে 15% নেফ্রন, রেনাল পিরামিডের গোড়ার দিকে থাকে। তিনটাই হবে। পরেরটা, মানুষের বৃক্কের ক্ষেত্রে রেনাল কর্পাসলের কাজ। রেনাল কর্পাসল অর্থাৎ রেনাল কর্পাসল বলতে শুধু এই অংশটাকে বোঝাবে, গ্লোমেরুলাস আর বোমেস ক্যাপসুল। এটা কখনোই সোডিয়াম ক্ষরণ আর ক্লোরিন আয়নের পুনঃশোষণ করবে না। এটা রক্তের অতি পরিস্রাবণ করবে, রক্তের অতি পরিস্রাবণ করবে। মালপিজিয়ান কর্পাসলের গঠন থাকে। মালপিজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসল কখনোই হেনলির লুপ থাকবে না, এটা বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস থাকবে। রাইট অ্যান্সার 1 ও 3। পারা যাবে না, সহজ, এই চ্যাপ্টার সহজ। ইদানিং মনিরের মূত্রত্যাগের পরিমাণ হ্রাস পেয়েছে। আহা, মনিরের কষ্ট। প্রচুর পানি খেয়েও এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, বরং তার মাংসপেশিতে ব্যথা ও বুকে পানি জমার লক্ষণ দেখা দিয়েছে। মনিরের কোন অঙ্গটা বিকল হয়েছে? আল্লাহ মাফ করুক, বৃক্ক বিকল হয়েছে। আচ্ছা, আল্লাহ হেফাজত করুক। যে অঙ্গটি বিকল হয়েছে তার ক্ষেত্রে প্রযোজ্য, এটা অবশ্যই শিম বীজাকৃতির, উদর গহ্বরে অবস্থান করে, কিন্তু অঙ্গটি শ্বসনে ভূমিকা রাখে। এটা বইলে আসলে খারাপ হয়েছে, কারণ এটা আসলে ফুসফুস হওয়া উচিত। যেহেতু আমরা বৃক্ক নিয়ে কথা বলছি, তাহলে অঙ্গটি শ্বসনে ভূমিকা রাখে বলা যাবে না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। ঠিক আছে। আচ্ছা, কোন প্রক্রিয়া অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড এবং NH2 সৃষ্টি হবে? অবশ্যই এটা ডিঅ্যামিনেশন। কারণ অতিরিক্ত অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে
অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেজ ডিঅ্যামিনেজ এনজাইমের প্রভাবে ডিঅ্যামিনেশন হবে, অর্থাৎ এইখানে কিটো অ্যাসিড হবে প্লাস এখানে অ্যামিনো গ্রুপ হবে, কিটো অ্যাসিড হবে এবং অ্যামিনো গ্রুপ হবে। তাহলে এই যে অ্যামিনো গ্রুপ যে বাইর হয়ে যাচ্ছে, এই পুরো প্রসেসটার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। পেছনে ইউরিয়ার আধিক্য থাকলে তাকে কি বলে? ইউরিওটেলিজম। আর প্রাণীটার নাম ইউরিওটেলিক প্রাণী। তাহলে টেলিজম এটা হচ্ছে অবস্থার নাম, আর প্রাণীর নাম কন্ডিশন যদি হয়, কন্ডিশন অবস্থা, কন্ডিশন, তাইলে এইটার নাম হচ্ছে ইউরিওটেলিজম। আরেকটা হচ্ছে ইউরিওটেলিজমের সাথে আরেকটা হচ্ছে ইউরিওটেলিক অ্যানিমাল। ইউরিওটেলিক অ্যানিমাল। আচ্ছা, কোন ক্রমটা সঠিক? অবশ্যই ফার্স্টে অতি পরিশ্রবণ হইতে হবে, মানে তুমি একটু মাথায় রাখো কোন ক্রম সঠিক। এটাতে আলট্রা ফিল্ট্রেশন, তারপর হ্যাঁ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, তারপর টিউবিউলার সিক্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন বা অ্যাক্টিভ সিক্রেশন। তাহলে এটা হচ্ছে, এটা হবে অতি পরিশ্রাবণ, নির্বাচনমূলক পুনঃশোষণ, সক্রিয়করণ, এটা হবে। কোন উপাদানের জন্য মূত্র ক্ষরবর্ণ? এটা একটু আগে করলাম, এটা তো সোজা, একটু আগে না করলাম, এটা আবার কোথায় আসছে? আচ্ছা দেখি, কোনটি মূত্রের উপাদান? মূত্রের উপাদান নাইট্রোজেন, আর্গন। ও মাই গড, নিষ্ক্রিয় গ্যাস বের হয় না মূত্র দিয়ে। মূত্রে ইউরিয়ার শতকরার পরিমাণ একদম স্ট্রেট মুখস্থ, রংপুর ক্যাডেট কলেজ, 2%। মূত্রে ইউরিয়ার পরিমাণ 2%। মস্তিষ্কের কোন অংশ থেকে এডিএইচ? অবশ্যই হাইপোথ্যালামাস। নিউরোসিক্রেশন, এই যে এডিএইচ এর যে নিঃসরণ, এডিএইচ এর নিঃসরণ, এটা হচ্ছে এক ধরনের নিউরোসিক্রেশন। নিউরোসিক্রেশন। আচ্ছা, দেহে পানির পরিমাণ কমে গেলে কোন হরমোনটি বেড়ে যায়? অবশ্যই এডিএইচ বেড়ে যায়। কেন? এটা হচ্ছে অসমো রেগুলেশন। একটু বুঝে রাখো, এইটা হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন তার মানে যদি পানির পরিমাণ বাড়ে তাহলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের পরিমাণ কমে, তাইলে ইউরিনের পরিমাণ বাড়বে। ঠিক একইভাবে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের পরিমাণ বাইরে যাবে, তাইলে ইউরিনের পরিমাণ কমবে, ভাইস ভার্সা। পেরিটোনিয়াম ডায়ালাইসিসের অপর নাম কি? এটা হচ্ছে সিএপিডি। এটা তোমরা পারো কিনা আমি জানি না, কন্টিনিউয়াস অ্যাম্বিউলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে সিএপিডি এটার ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বিউলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সিএপিডি। ডায়ালাইসিস কি? অবশ্যই এনজাইম পৃথক করা না, হরমোন পৃথক করা না, পুষ্টিজাত বস্তু পৃথক করা না, কলোয়েডাল বস্তু পৃথক করা। বোঝা যায়। দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কত ঘন্টার মধ্যে গ্রহীতার দেহে দিতে হবে? 48 ঘন্টা। 48 ঘন্টা। বৃক্ক বিকলের লক্ষণ সবই মোটামুটি, বৃক্ক বিকল হলে সবই। এখন এটা তো মনে রাখবা কেমনে? এটার বুদ্ধিটা হচ্ছে, এটা বারবার পড়া ছাড়া আসলে সম্ভব না। বৃক্ক বিকলের লক্ষণ, এটা আসলে দেখো এখানে জিনিসটা কেমনে মনে রাখবা ভালো, মানে বারবার পড়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। উচ্চ রক্তচাপ, রক্তমূত্র, রক্ত পায়খানা, এই জিনিস আছে। খাবারে অরুচি আছে না? খাবারে অরুচি, কোমরের এবং মাঝামাঝি দুপাশে ব্যথা, এটা মুখস্থ করা ছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। এখন বইয়ের মধ্যে হিসাব করলে মাংসপেশিতে ব্যথা, প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, বৃক্ক বিকলের লক্ষণে কিন্তু এই বাইরে যাওয়ার কোনো কথা নাই।
কোন মাংসপেশিতে ব্যথা হবে এটা ঠিক বলা নাই, কিন্তু খাবারের অরুচি আর এটাকে যাতে ফেলানো যাবে, যাতে ফেলানো যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3। মানবদেহে পানি এবং লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পানি এবং লবণ। যখনই এই লবণের মাত্রা আসবে, তোমরা প্লিজ একটা শব্দ মনে রাখবা, এইটার নাম হচ্ছে এলডোস্টেরন। লেখাই তো আছে এলডোস্টেরন, হ্যাঁ এলডোস্টেরন। মূত্রের ঘনত্ব নির্ণয়ে কোন হরমোন দায়ী? একদম স্ট্রেইট অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটার আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন। বৃক্ক কি দ্বারা গঠিত? অবশ্যই বৃক্ক হচ্ছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। মূত্রথলিতে কি পরিমাণ মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা হয়? এটা এক একজনের এক এক রকম। যাই হোক, এটা অ্যাভারেজ 250 বা 280 থেকে 320 মিলি, বইয়ের হিসাবে আর কি, বইয়ের হিসাবে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে, বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। মানে এগুলা একটু মুখস্থ মুখস্থ বলে ফেলতেছি আর কি, তোমরা একটু দেখো আর কি, শুনতে শুনতে মনে থাকবে। আমাদের দেহে প্রতি মিনিটে কত ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়? 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। তারপর নিচের কোনটির সাথে অ্যাড্রেনালিন গ্রন্থি নিবিড়ভাবে জড়িত? অবশ্যই হচ্ছে বৃক্ক। কেন? কারণ এই এই যে এই যে বৃক্কটা, এই যে বৃক্কটা, এর উপরেই হচ্ছে এই গ্রন্থিটা আছে। এই যে এর উপরেই হচ্ছে গ্রন্থিটা আছে, বৃক্কের উপরেই আছে। এটাকে সুপ্রা রেনাল বলা হয়। সুপ্রা রেনাল গ্রন্থি। বোম্যান্স ক্যাপসুলের ভিসারাল স্তরে কোন কোষ থাকে? ভিসারাল। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ছবিটার দিকে একটু তাকাও, আল্লাহর দোহাই লাগে একটু মনোযোগ দিয়া এই জায়গাটার দিকে তাকাও। হ্যাঁ, এই যে ছবিটা কই জানি, ছবিটা, এই যে ছবিটা, এটার দিকে একটু তাকাও। তো এখন ভিসেরাল হচ্ছে ভেতরের আর বাইরে হচ্ছে প্যারাইটাল। তো এই যে ছবিটা, এই ছবিটার দিকে একটা সুন্দর একটা লাইনই লেখা আছে, কই যেন, বোমেন্স ক্যাপসুলে। এই যে দেখো, যে গ্লোমেরুলাস সংলগ্ন স্তরকে ভিসেরাল স্তর বলা হয়, আর বাইরের যেটা সেটাকে বলা হয় প্যারাইটাল। তাহলে গ্লোমেরুলার সংলগ্ন স্তর কোনটা? এই যে এই ছবিটার একটু অন্তরে ঢুকায় রাখো, অন্তরে একদম মানে সেট আপ দিয়ে রাখো যে এইটা 100%, 100%, এটা এই যে এখানে, এই যে এখানে। তার মানে হইল, তার মানে হইল এই যে এই যে এই যে ভিতরে এটার নাম কি? পোডোসাইট, আর বাইরে এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই লেয়ারের মধ্যে এইটা হচ্ছে ভিসেরাল আর এইটা হচ্ছে প্যারাইটাল, পোডোসাইট। তার মানে এখানে ভিসেরাল লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে পোডোসাইট, ভিসেরাল লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে পোডোসাইট। বুঝতে পারছি? মূত্র নিঃসরণ বাধাগ্রস্ত হয় সব, সব হইলে, মূত্রনালীতে পাথর হইলে, ক্যান্সার হইলে, বমি, ডায়রিয়া হইলে, সব হইলে হবে। রক্ত একটি রেচন পদার্থের মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয়। যখন এই কথা বলবে তখন ক্রিয়েটিনিন ছাড়া কথা নাই, মানে এই নির্দেশকটা হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন বাইরে যাবে। 0.6 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, মহিলাদের হচ্ছে 0.5 to 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এরপর হচ্ছে এই অঙ্গের তাৎক্ষণিক বিকলের কারণ সবই হইতে পারে। ইউরেটারে পাথর হইলেও হইতে পারে, নেফ্রাইটিস হলে হতে পারে, রক্তক্ষরণ হলে হতে পারে, এখানে তিনটাই হবে। কিটো অ্যাসিড ব্যবহৃত হয় নিশ্চিতভাবে শক্তি উৎপাদনে। কোথায় কিটো অ্যাসিড চলে যায়? মাইটোকন্ড্রিয়ায়। মানবদেহের প্রতি বৃক্কে প্রবাহিত রক্তের পরিমাণ পার কিডনি 600 ml পার মিনিট, পার মিনিট, হ্যাঁ 600 ml পার মিনিট। তাহলে 2 কিডনিতে 1200, তাহলে 1 কিডনিতে 600। এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তারপরে বৃক্কের গ্লোমেরুলাস, বাবারে, আলট্রাফিল্ট্রেশন পদ্ধতি সম্পন্ন হয় অবশ্যই, অবশ্যই 2টি উচ্চচাপ বাধা প্রদান করে, 3টি উচ্চচাপের বাধা প্রদানও করে না। রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। 3টি উচ্চচাপের বাধা প্রদান করে না। 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 3টি উ
চিত্রে ওয়াই, ওয়াল্লাহ ওয়াই হচ্ছে অবতল অংশের ভাঁজ, মানে খালি জায়গা। তাহলে এটা হচ্ছে পেলভিস। বৃক্কের অবতল অংশের ভাঁজকে পেলভিস বলে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে পেলভিস বলে। এর গোড়া কর্টেক্সের দিকে, গোড়া কর্টেক্সের দিকে, ঠিক আছে। মানে চিত্রটা এখানে কোথায় যে গেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যদি এটা কর্টেক্সে বোঝায়, হ্যাঁ গোড়া কর্টেক্সের দিকে, ঠিক আছে। এগুলো একটু কনফিউজিং, মানে চিত্রটা কোথায় গিয়ে যে বোঝাইছে। মেডুলা অঞ্চল অবস্থিত, এর গোড়া মেডুলার দিকে, মানে গোড়া মেডুলাই হইতে পারে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু গোড়া কর্টেক্সে, ঠিক আছে। এগুলো মেডুলা, এইগুলো কোনগুলা ডিফিকাল্ট আইডেন্টিফাই করা, ডিফিকাল্ট। যাই হোক, মারলাম 50 নাম্বার 1 আর 2। এই যে আমি তোমাদের 50টা এমসিকিউ টান দিলাম, দেখো বেশি সময় লাগে নাই, বেশি সময় লাগে নাই। তা আমি এই সিরিজটা বানাচ্ছি, শুরুর দিকে কিছু আলাপ করব, আর বোর্ডে যে প্রশ্নগুলো বেশিবার আসছে সেগুলাকে একটু টান দিব তোমাদের সামনে। আশা করি তোমাদের জীবন সুন্দর কাটবে, এবং তোমরা জানো ইন্টারমিডিয়েট একটা চাপযুক্ত সময়, এবং এই সময়ে ভালো করার জন্য তোমাদের আসলে পারসিস্টেন্সি দরকার, নিজের উপরে কনফিডেন্স দরকার। তোমরা কনফিডেন্স বিল্ড আপ করো, চেষ্টা করো, ভালো করো, এই কামনা করছি। আমি এবং ইমন মিলে দুইজনই সিকিউ এমসিকিউর সিরিজ আপলোড করছি, এটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে। দেখা হবে পরের ক্লাসে।